আপনি এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন যে একসময় বিরোধিতা করলাম এখন ক্যাবিনেটে? জিনিসটা ইন্টারেস্টিং, কামাল ভাই বলছিলেন এটা ওই যে আমাদের স্কাইপ কেলেঙ্কারির সময় আমরা একটা ঘটনা দেখেছিলাম যে তুমি দাঁড়ায় যাবা আমি বসিয়ে দিব, লোকে দেখুক আমাদের মধ্যে কোনো খাতির নেই, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো রাজনীতিবিদরা অনেক সময় এই জিনিসটা করেন, যে এটা আমার কাছে মনে হয়েছে যে বিএনপি এত বিরোধিতা করলো তখন মনে হচ্ছে খলিল সাহেবের সাথে বিএনপির অনেক দ্বন্দ্ব আছে, ওনারা চান না, অন্য কোনো পক্ষ চাচ্ছেন, ওনারা সরাতে পারছেন না। কিন্তু এখন দেখা গেল এই পুরো ক্যাবিনেট থেকে আগের উপদেষ্টা পরিষদ থেকে একজনকেই মন্ত্রী বানানো হচ্ছে, সেটা সেই খলিল সাহেব। তো এইটা আমি মনে করি মানে কিছু একটা রহস্যের গন্ধ এখানে আছে। ব্যাপারটা এরকম কি না যে খলিল সাহেবের সাথে বিএনপির আগেই তলে তলে সম্পর্ক ছিল এবং তিনি আসলে তাদেরই লোক, এতদিন প্রকাশ করেননি। কারণ একটা অসুবিধা তো আছে, যেমন ছাত্রদের প্রতিনিধি হয়ে যে 2-3 জন মন্ত্রী ছিল ক্যাবিনেট উপদেষ্টা পরিষদে, তাদের ব্যাপারে কিন্তু বিএনপির দাবি ছিল যে আপনাদের সমর্থিত দল যেহেতু নির্বাচন করছে আপনারা পরিষদে থাকতে পারবেন না, উপদেষ্টা পরিষদে, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যদিও তারা অফিসিয়ালি এনসিপিতে যোগ দেয় নাই, একজন যেমন মাহফুজ পদত্যাগ করে এনসিপিতে যোগ দেন নাই, আসিফ যোগ দিয়েছেন কিন্তু নির্বাচন করেননি, তারপরেও ওনারা কিন্তু পদত্যাগ করতে হয়েছে এবং এটা বিএনপির দাবি ছিল অন্যতম যে উপদেষ্টা পরিষদে কোনো দলের প্রতি অ্যালাইন লোক থাকতে পারবে না। কিন্তু খলিল সাহেবের ব্যাপারটা ভিন্ন দেখা গেল। খলিল সাহেব, এখন তো বোঝা গেল খলিল সাহেবের সাথে অবশ্যই বিএনপির বোঝাপড়া ছিল, যোগাযোগ ছিল এবং তিনি উপদেষ্টা পরিষদেও ছিলেন, তিনি কিন্তু পদত্যাগ করেননি আগে। তো এটা কেউ চাইলে প্রশ্ন তুলতে পারে তাহলে বিএনপি পন্থী একজন বিএনপির মন্ত্রী হতে পারেন এরকম ঘনিষ্ঠ কেউ একজন সরকারে ছিল এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তিনি কোনো ভূমিকা রাখছেন কিনা, এটা জাস্ট অভিযোগ করলে কেউ করতে পারে, আমি অভিযোগ করছি না। তো এটা এরকম একটা ব্যাপার আর কি, যে হলো যে এতদিন প্রশ্নবিদ্ধ ব্যাপার হলো যে এতদিন আমরা বিরোধিতা করলাম উপরে উপরে, তলে তলে সম্পর্ক রেখেছি, এখন তাকে আবার মন্ত্রিত্ব দিয়ে পুরস্কৃত করছি। এনিওয়ে, মানে ওনার ক্যালিবার নিয়ে বা এক্সপার্টিস নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, উনি নিঃসন্দেহে কামাল ভাই বলছিলেন ওনার এক্সপার্টিস আছে, সেটা আলাদা ব্যাপার। তো এনিওয়ে সব কিছু মিলে আমি যদি বলি যে আমরা একটা গুড স্টার্ট শুরু করছি, ভালো স্টার্ট হয়েছে, এটা আগের যে কোনো সময় নির্বাচনগুলো থেকে এই জন্য ব্যতিক্রম যে আগের নির্বাচনগুলোতে নির্বাচনের পরে সরকার দল বিরোধী দলের মধ্যে একটা বাঘে মহিষের সম্পর্ক থাকতো, নির্বাচন বর্জন করত, সংসদে যাব না, শপথ নিব না, বা নির্বাচনকে বড় ধরনের কারচুপি হয়েছে এ ধরনের অভিযোগ করা, সূক্ষ্ম স্থূল এরকম মুখ দেখা দেখি হতো না, আমরা 91 থেকে এরকম দেখে আসছি। এবারে নির্বাচন এবার ব্যতিক্রম, ভিন্ন চিত্র নির্বাচিত হয়েছেন তারেক রহমান সাহেব, ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাসায় গেলেন, ওখানে ওনাকে ফুল দিয়ে বরণ করা হলো, নাহিদের বাসায় গেলেন, চরমনাই পীরের সাথে দেখা করলেন, এটা একটা গুড স্টার্ট। আবার বিরোধী পক্ষ থেকে নির্বাচনের দিন সন্ধ্যায় আমি জামায়াতের আমিরের যে সংবাদ সম্মেলন, ওখানে উনি বলছিলেন যে আমরা ছোটোখাটো জিনিস নিয়ে পড়ে থাকবো না, যে নির্বাচনে যে ছোটোখাটো কারচুপি হয়েছে বা সহিংসতা হয়েছে বা হয়েছে এরকম কিছু নিয়ে আমরা পড়ে থাকবো না, যদি বড় কোনো মেজর ইনসিডেন্ট দেখি সেটাকে আমরা প্রশ্ন করব এবং জবাব চাইব। তো এটা একটা ভালো স্টার্ট যে সরকার দল বিরোধী দল দুটোই, এবং জামায়াত বলেছে যে তারা একটা বেস্ট অপোজিশন পার্টি হবে যারা সরকারকে ট্র্যাকে রাখার জন্য সরকারের বিরোধিতা করবে, আবার দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করবে। সো এটা আমি মনে করি সরকার দল বিরোধী দল দুটো আমরা বেশ দুটা দল পেয়েছি বহুদিন পরে যারা দেশের স্বার্থে কোঅপারেট করবে। সো আমি মনে করি এটা আমাদের জন্য, আমাদের ডেমোক্রেসির জন্য ভালো। তবে আমি বলবো যে জিনিসটা খারাপ হয়েছে, নির্বাচনের আগে আমরা যদিও মেজর সহিংসতা দেখিনি, বেশ কিছু জায়গায় জামাতের নারীদের উপর হামলা এবং শেরপুরে একটা খুন হয়েছে জামাতের একজন নেতা, এই কয়েকটা ঘটনা ছাড়া মেজর ঘটনা আমরা দেখিনি সহিংসতা, ইভেন নির্বাচনের দিনও। কিন্তু নির্বাচনের পরের যে সহিংসতাটা হয়েছে এটা বিএনপির দরকার ছিল কন্ট্রোল করা, এই জিনিসটা খারাপ হয়েছে। আমরা নির্বাচন পর্যন্ত যদি সুন্দরভাবে করতে পারি, 16 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলাম, নির্বাচনের পরে হাতিয়ায় দর্শনের অভিযোগ হলো, 2-3 জায়গায় 2-3 জন খুন হলো, অনেক জায়গায় বিএনপির বিদ্রোহী গ্রুপের উপর হামলা হলো, জামাতের উপর, এনসিপির উপর, মোর দ্যান 200 জায়গায় হামলা, বাড়িঘর ভাঙচুর এ ধরনের হয়েছে। এবং বিএনপির একজনের দেখছিলাম আমি, যে একজন নেতার ভিডিও দেখছিলাম যে বিএনপি হয়ে বিএনপির বাড়িতে ভাঙচুর করলি, পুরো বাড়ি ভাঙচুর করা হলো, জামাতের এনসিপির অনেকের বাড়ি ভাঙচুর করা হলো। এই নির্বাচন পরবর্তী যে সহিংসতাটা, এইটা আমাদের এখানে একটা কালো দাগ পড়লো এই নির্বাচনে। আমি মনে করি এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত এই ঘটনাগুলোর, এবং বিএনপি ক্ষমতায় নিয়ে প্রথম যে কাজটা করা উচিত সেটা আমি মনে করি হচ্ছে নির্বাচন পরবর্তী যারা সহিংসতা করেছে এই বিচারটা করা উচিত। নাম্বার 2 হচ্ছে আমাদের সামনে রমজান আসছে, রমজানে
অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু কিছুটা কন্ট্রোলের মধ্যে ছিল রমজানের বাজারগুলো। এইটা নিয়ন্ত্রণ করা দরকার, কারণ চাঁদাবাজ যারা, তারা দলীয় সরকার আসলে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। চাঁদাবাজ, সিন্ডিকেট, কারণ তারা ক্ষমতার এক ধরনের সাহায্য সহযোগিতা পায় অনেক সময়, সে কারণে। এর বাইরে আর কি চ্যালেঞ্জ আপনি বলছেন? সেটি মোস্তফা কামাল ভাই বলছিলেন যে বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। আপনি অর্থনীতির প্রফেসর, আপনাকে অর্থনীতির অবস্থা আসলে কেমন, সেই চ্যালেঞ্জটা আসলে কতখানি? অর্থনীতির চ্যালেঞ্জটা এই সরকারের একটা অনেক বড় চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। প্রথমত হচ্ছে যে গত 15-17 বছরে আমাদের বিশাল অঙ্কের অর্থ লুটপাট হয়ে গেছে, দেশের বাইরে পাচার হয়ে গেছে। আমাদের ব্যাংকগুলো, বেশ কয়েকটা ব্যাংক অলমোস্ট দেউলিয়া হয়ে গেছে। 4-5টা ব্যাংকে কম্বাইন করে একটা করা, কোনো মতে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আমাদের অনেক মেগা প্রজেক্টের নামে লুটপাট দুর্নীতি হওয়ার কারণে আমাদের হিউজ বৈদেশিক ঋণ আমাদের ঘাড়ের উপর আছে, এবং বাজেটের একটা গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট অংশ হচ্ছে আমাদের শুধু ইন্টারেস্টই পরিশোধ করতে হচ্ছে বৈদেশিক ঋণের। তো আমি মনে করি এই জায়গাটাতে একটা স্টাবিলিটি আনা দরকার অর্থনীতির জায়গায়। এটা আমাদের রাজস্ব কিভাবে বাড়ানো যায় সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে। পরিবেশ সৃষ্টি করা, কর্মসংস্থান সৃষ্টি করার কথা সেটা বিএনপি বলেছেই। কর্মসংস্থান সৃষ্টি করাটা একটা বড় চ্যালেঞ্জ, বিএনপি বলেছে, এটা জামাতও বলেছিল। কর্মসংস্থান সৃষ্টি করা, কারণ আমাদের যে জুলাই হলো, এটারও কিন্তু শুরুতে মেইন রিজন হচ্ছে কর্মসংস্থান রিলেটেড এবং বৈষম্য রিলেটেড। তাই মনে করি বৈষম্যমুক্ত একটা কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা, বেকারত্ব কমানো। বিএনপি যদিও বেকার ভাতা দেওয়ার কথা বলেছে, আমি মনে করি না এটা আমাদের দেশে ফিজিবল। এটা আমি আশা করব বিএনপি রিভিউ করবে, কারণ বেকার ভাতার কথা 2001 সালেও বিএনপি বলেছিল, বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। এবারও বলেছে এটা আসলে বাস্তবায়নযোগ্য না, কারণ আমাদের দেশে ইনফর্মাল ইকোনমি বেশি, কে বেকার না এটা আইডেন্টিফাই করা যেমন চ্যালেঞ্জ, অ্যাট দ্য সেম টাইম আমাদের এই এত ছোট অর্থনীতির জায়গায় যেটা হবে, গরিবী হালতের অর্থনীতিতে বেকার ভাতা দিলে বরং আরও বেকারত্ব উৎসাহিত হতে পারে। যে ফ্রি যদি একটা ভাতা পাই তাহলে আর কাজ করার দরকার কি, এটা হতে পারে। আবার ভিক্ষাবৃত্তির ক্ষেত্রে আমরা অনেক সময় এটা বলি, রাইট, যে হাত পাতলেই তো পাচ্ছি। আবার এট দ্য সেম টাইম অনেকের মধ্যে আমাদের ভলেন্টারি আনএমপ্লয়মেন্টের একটা, যে স্বেচ্ছায় বেকার থাকার একটা টেন্ডেন্সি আছে। কেউ আছে যে আমি রাজনীতি করব, গ্র্যাজুয়েশন হয়েছে কিন্তু আমি আরও 10 বছর রাজনীতি করব, জব করব না, এই টেন্ডেন্সি আছে। তারা কিন্তু ফাও এসে এই অর্থের জন্য হাত পাততে পারে। তো আমি মনে করি এইটা দিলে যেটা হবে, যার দরকার সেও এসে এই ভাতাটা নেবে, যার দরকার নাই সেও এসে ভাতাটা নেবে, এটা একটু ফ্রি। তার চেয়ে বরং আমি মনে করি জামাতের, বিএনপির উচিত, জামাতও যেসব প্রস্তাবনাগুলো দিয়েছে ওর মধ্যে যেটা দেশের জন্য ভালো কল্যাণকর সেগুলো কিছু অ্যাকোমোডেট করা। যেমন বেকার ভাতার এগেনস্টে জামাত বলছিল যে আমরা বেকার ভাতা দিব না, কর্মসংস্থান দিব, কিন্তু এই ট্রানজিশনাল পিরিয়ডে বেকাররা যে কষ্টের মধ্যে থাকে সেজন্য আমরা একটা সুদমুক্ত লোন দিব, যাতে করে লোন দিলে হবে কি সবাই এসে হাত পাতবে না, কারণ এটা তাকে পরিশোধ করতে হবে। শুধুমাত্র যারা খুব ক্রাইসিসে আছে, 2-3 বছর লাগে চাকরি পেতে, ওই সময়টাতে যার ক্রাইসিস আছে সে একটা লোন নিল এবং সার্ভাইভ করলো, পরবর্তীতে চাকরি পেলে এটা সরকারকে পরিশোধ করে দিল। তাহলে আমার বাজেটের উপরও চাপ বেশি পড়লো না, আবার এটার মিস ইউজও হলো না, যেহেতু আমি লোন হিসেবে দিচ্ছি আবার ফেরত দিতে হবে। তাই আমি মনে করি এরকম সরকার দল, বিরোধী দলের চাইলে তাদের প্রস্তাবিত যে ইশতেহারগুলো ছিল এগুলো রিভিউ করা উচিত। সব বাস্তবায়ন করতে হবে এটা জরুরি না। যেই জিনিসগুলো ইভেন বিরোধী দলের প্রস্তাবনায় ছিল সেগুলো ভালো হলে করা উচিত। যেমন তারেক রহমান সাহেব যাত্রাবাড়িতে বলেছেন যে যাত্রাবাড়িতে একটা ইপিজেড করব। আমি মনে করি না এটা ফিজিবল। আমরা চাই ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করব, গ্রামের দিকে করেন ইপিজেড, ঢাকার ভিতরে ইপিজেড করা দরকার নাই। এটা যদিও হয়তো বক্তৃতার সময় বলে ফেলছে, কিন্তু এটাকে গো ধরে বসে থাকার কিছু না। আপনি অ্যাসেস করেন, অ্যাসেস করে দেখেন যাত্রাবাড়িতে এটা ফিজিবল না। আমরা ঢাকা থেকে চাপ কমাতে চাই, যাত্রাবাড়িতে এত বড় জায়গাও নাই, এরিয়াও নাই। তো এ ধরনের প্রতিশ্রুতি যেগুলো ফিজিবল না, অথবা বলার জন্য বলা হয়ে গেছিল, ভুল করে বলা হয়ে গেছিল, আমি মনে করি সেগুলোতে গো ধরে বসে না থেকে রিভিউ করা উচিত, রিঅ্যাসেস করা উচিত।